বন্ধুরা, আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সুন্দরবন, সুন্দরবনের জীববৈচিত্র্য, তার বড় ভূমিকা যে বন্যপ্রাণীটি পালন করে, বিশ্বজোড়া যার নাম, এবং আমাদের জাতীয় পশু। আশা করি আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। এবং সবার একটা আতঙ্কের জায়গা, বিশেষ করে যারা সুন্দরবনের প্রান্তীয় মানুষজন যারা থাকেন, তাদের কাছে এই রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ, এই কথাটা যেন চরম আতঙ্কের। এবং ইদানিং বিশেষ করে যদি আমরা বিগত কয়েক মাস দেখি, সেখানে কিন্তু তার লোকালয়ে প্রচুর আনাগোনা। তাকে তাড়াতে গিয়ে যে সমস্ত মানুষজনরা কখনো কখনো শিকার হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, আবার মানুষদের হাতে এই বন্য প্রাণীটি, জঙ্গলের রাজা দক্ষিণ রায়, সেও কিন্তু আক্রান্ত হচ্ছে। তারপরে যারা তাদেরকে সেবা শুশ্রূষা করে আবার তার নিজ জঙ্গলে ফিরিয়ে দেন, সেই সমস্ত মানুষজনরা কিভাবে কাজ করেন। এবং এই যে প্রাণীটির কথা বলছি আমরা, আমাদের জাতীয় পশু, তার কিন্তু রক্ষণাবেক্ষণ আমাদের জীববৈচিত্র্যের ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয়। হঠাৎ মনে হতে পারে, কেন তাকে আমরা কেন রক্ষা করব, তার কি ভূমিকা রয়েছে, এই ব্যাপারটা নিয়েই আজকের আমরা আলোচনা করব। আজ জাতীয় ব্যাঘ্র দিবস। এই জাতীয় ব্যাঘ্র দিবসের প্রেক্ষাপটে আমরা আমাদের জাতীয় পশুর পরিবেশের ক্ষেত্রে তার কি ভূমিকা, তাকে কেন রক্ষা করা প্রয়োজন, সে ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত রয়েছেন স্টুডিওতে কৃষ্ণেন্দু বসাক। কৃষ্ণেন্দুবাবু, আপনাকে স্বাগত জানাই আকাশবাণীতে। নমস্কার। ধন্যবাদ। যে কথা বলছিলাম, যে জাতীয় ব্যাঘ্র দিবস আজ, এই জাতীয় ব্যাঘ্র দিবস এর যদি শুরুর দিকটা একটু জানতে চাই, কবে থেকে শুরু হলো আর কি উদ্দেশ্য নিয়ে শুরু হলো? এই গ্লোবাল টাইগার ডে বা ইন্টারন্যাশনাল টাইগার ডে শুরু হয়েছিল 2010-এ সেন্ট পিটার্সবার্গ, রাশিয়াতে। তৎকালীন প্রেসিডেন্ট, বা এখনও তিনি প্রেসিডেন্ট আছেন, ভ্লাদিমির পুতিন। তো উনি 13টি দেশকে ওখানে আমন্ত্রণ জানান যেখানে বাঘ পাওয়া যায়, টাইগার রেঞ্জিং কান্ট্রিজ। তারা গিয়ে ওখানে সবাই মিলে একটা সূচনা করেন দিবসের, যার মাধ্যমে বাঘ যে হারিয়ে যাচ্ছে এবং বাঘ যে সংরক্ষণের প্রয়োজন, সেই সূচনা মানুষের কাছে ছড়িয়ে দেন। এবং তা করানোর জন্য তারা একটা স্বাক্ষর করেন যে অবৈধভাবে বাঘের শিকার বা বাঘের বাসস্থানকে ধ্বংস করা যাবে না, এবং যদি তা করা হয় তার জন্য সঠিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে বাঘের সংখ্যা 2010-এর পর থেকে 2022 পর্যন্ত প্রায় দ্বিগুণ করা হবে 13টা টাইগার রেঞ্জিং কান্ট্রিজে। এটা ওনারা প্রমিস করেন, তো স্থির করেন, এবং তার মাধ্যমেই এই দিবসটির সূচনা হয়। এই যে বাঘকে আমরা সংরক্ষণের কথা বলছি, বা এখানে একটা যখন সেন্ট পিটার্সবার্গে সূচনা হলো, এবং এই একটা উদ্দেশ্য নিয়ে সংরক্ষণ করার দরকার রয়েছে, কিন্তু আমাদের কাছে বাঘ মানে তো একটা, বাঘ মানে চরম একটা আতঙ্কের বিষয়। বিশেষ করে যারা সুন্দরবনে থাকেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা জঙ্গল লাগোয়া বসবাস করেন, সেই সমস্ত মানুষদের কাছে বাঘ একটা আতঙ্কের জিনিস। অথচ তাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এটা কেমন একটা ব্যাপারটা না, ভয়ের জিনিস। এই প্রসঙ্গে বলতে গেলে এটা বলতে হয় যে প্রথম ঘটনা হচ্ছে যে বাঘ সংরক্ষণ মানে শুধু বাঘকে সংরক্ষণ নয়। বাঘ হচ্ছে একটা আমব্রেলা স্পিসিস। বাঘ হচ্ছে লার্জ রেঞ্জিং স্পিসিস, মানে এই প্রজাতি যদি কোথাও থাকে সেটা বিস্তীর্ণ বনভূমি জুড়ে থাকে। ঠিক। তো বিস্তীর্ণ বনভূমি মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর বাসস্থান, বিভিন্ন ধরনের উদ্ভিদের বাসস্থান। তো বাঘ যখন আমরা বাঁচাচ্ছি, তখন কিন্তু আমরা এই বিস্তীর্ণ বনভূমি, তার সঙ্গে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীকে বাঁচাচ্ছি, তাদের বাসস্থানকে বাঁচাচ্ছি। তার মানে সেটা ওয়েটল্যান্ড হতে পারে, সেটা ফরেস্ট ল্যান্ড হতে পারে, সেটা গ্রাসল্যান্ড হতে পারে, সেটা সোয়াম্প ল্যান্ড হতে পারে। এই বিভিন্ন ধরনের হ্যাবিট্যাট বাড়ছে, তার ফলে জৈব বৈচিত্র্য বাড়ছে। মানে শুধুমাত্র প্রত্যক্ষভাবে হয়তো আমাদের উদ্দেশ্য ওটাই, কিন্তু পরোক্ষে অনেক কিছুই আমাদের সংরক্ষিত হচ্ছে। একদমই ঠিক কথা। গ্রাম বাংলার দিকে, বিশেষ করে সুন্দরবনের প্রান্তীয় এলাকায় যারা থাকেন, সেই সমস্ত মানুষজনদের কাছে বারবার শোনা যাচ্ছে, এবছর বিশেষ করে, যে প্রচুর পরিমাণে বাঘ লোকালয়ে প্রবেশ করছে এবং লোকালয়ে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের গবাদি প্রাণীরাও আক্রান্ত হচ্ছে। এর কি কোনো বিশেষ কারণ দেখা দিয়েছে, বাঘগুলো কেন লোকালয়ে এত আসছে বারবার? দেখুন, এটা সত্যি বলতে যদি আমরা সুন্দরবনের ঘটনা ধরি, তাহলে সুন্দরবনের নেট ফেন্সিং যখন দেওয়া হয়নি, তার আগে বাঘ আরো বেশি বেরোতো। কারণ তখন তার কাছে যে দ্বীপগুলোতে বাঘ থাকছে, জঙ্গলাকীর্ণ যে ম্যানগ্রোভওয়ালা, বাদাবনওয়ালা যে জঙ্গলটাতে বাঘ থাকছে, তার সম্পূর্ণ
পেরিফেরি ধরে কিন্তু জাল দেওয়া রয়েছে, নাইলন নেটিং করা রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করেন এই নাইলন নেটিং। তার আগে যখন এই নেটিং ছিল না, তখন যদি আমরা সুন্দরবনের গল্প পড়ি, তাহলে আমরা বিভিন্ন সময় দেখব এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ছিল এবং মানুষ যথেষ্ট আতঙ্কে বাস করতেন। কিন্তু বর্তমানে যখন এই নেটিং দেওয়া হয়েছে, যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তার থেকে অনেক কম। কিন্তু যেহেতু বর্তমানে মানুষ আবার অনেক সচেতন হয়েছেন এবং তাদের জঙ্গলের প্রতি টলারেন্স কিন্তু আস্তে আস্তে কমছে। যে টলারেন্স আমরা সেই সময় দেখতে পাচ্ছি, আজ কিন্তু সেই টলারেন্স কম। তার ফলে বিকল্প কর্মসংস্থানের কিছু একটা উপায় হওয়ার ফলে তারা হয়তো জঙ্গলমুখী আর হচ্ছেন না, জঙ্গলমুখী কম হচ্ছেন, এবং কম হওয়ার ফলে যখন আবার বাঘ বেরিয়ে আসছে, তখন তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে এবং এটা খুব স্বাভাবিক, তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হবে। তো তার ফলে তাদের মধ্যে সচেতনতা তৈরি করা দরকার এবং WTI এরকমভাবেও টিম তৈরি করেছে, যে টিম ফরেস্ট ডিপার্টমেন্ট আসার আগেই মানুষকে সচেতন করছে যে বাঘ এসে পৌঁছেছে, মানুষ যেন সচেতন থাকে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও ইনফরমেশন দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হয় তারা এসে যেন বাঘকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবং বর্তমানে আমরা এটুকু বলতে পারি, এই টিমগুলি এত ভালোভাবে কাজ করছে যে মানুষ যেখানে ওই টিমগুলো আছে সেখানে কিন্তু যথেষ্টভাবে তারা শান্তিতে বসবাস করছে। এবং বেশ কিছু ঘটনায় WTI এবং তার PRT টিম তারা কিন্তু বাঘকে সঠিকভাবে ধরে জঙ্গলে ফেরত পাঠাতে যথেষ্টভাবে ভালো সাহায্য করেছে। এই যে বাঘগুলো লোকালয়ে চলে আসছে, তখন তো মানুষ আতঙ্কিত হয়ে গিয়ে বাঘকেও তো আক্রমণ করছে। আক্রমণ বর্তমানে কিন্তু এই আক্রমণের সংখ্যা অনেক কম। মানুষের যে সচেতনতা এবং যে ভয় তৈরি আছে বাঘের জন্য, তো তার ফলে কিন্তু এই ধরনের আক্রমণ বাঘের ক্ষেত্রে যেটা আগে আমরা দেখতে পেয়েছি, যেমন আপনার বা পাখিরালয়ে কিন্তু বাঘের হত্যার ঘটনা রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনার এই কুলতলিতেও কিন্তু সেই খেজুর গাছে বাঘ উঠেছিল, এই ঘটনা সবাই জানেন এবং আমরাও জানি। সেখানেও কিন্তু বাঘ ধরা খুবই কঠিন হয়ে পড়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফরেস্ট ডিপার্টমেন্ট, গ্রাম এবং এই ধরনের PRT টিম, এই টিম কিন্তু দারুণ কোঅর্ডিনেশনে কাজ করছে। এবং গ্রামে তো বোধহয় একটা টাইগার রেস্কিউ টিম গঠন করা হয়েছে এই সুন্দরবন। PRT টিম কিন্তু টাইগার রেস্কিউ টিমের মতোই সেম। আচ্ছা, মানে টাইগার রেস্কিউ টিম ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে হোল্ড করে কাজ করাচ্ছে, PRT টিমটাকে WTI তৈরি করে কাজ করাচ্ছে। তো তার ফলে এদের একটা সুন্দর কোঅর্ডিনেশন তৈরি হয়েছে, যাতে ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি ডিপার্টমেন্ট এবং গ্রামের কাছে ছড়িয়ে যায়। এবং এরা কাজ করছে বাঘ এবং মানুষের মধ্যে বাফার হয়ে। বাঘ মানুষের কাছে পৌঁছাবে না, মানুষ বাঘের কাছে পৌঁছাবে না, কারণ এই ধরনের সময়গুলোতে সবচেয়ে মুশকিল হয় ক্রাউড কন্ট্রোল। তো এই ক্রাউড কন্ট্রোলটাকে কমপ্লিটলি এরা দেখছে। আচ্ছা, তার ফলে কিন্তু দুর্ঘটনা খুব একটা এখন ঘটে না। হ্যাঁ, এখন দুর্ঘটনার খবরটা অনেকটা কম আগের চাইতে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে WTI রয়েছেন, কাজ করছেন এবং প্রত্যক্ষভাবে তাদেরকে হ্যান্ডেল করছেন বলা ভালো। সেক্ষেত্রে যদি একটু পরিসংখ্যান পেতে চাই, আমাদের বর্তমানে সারা দেশে হোক বা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, সেখানে বাঘের সংখ্যা কীরকম? বাঘের সংখ্যা লাস্ট পরিসংখ্যান অনুযায়ী, মানে 2022-এ ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যে পরিসংখ্যান আমাদের দিয়েছে, তা হলো 3682-র কাছাকাছি। তাহলে যখন শুরুতে একটা যে মনস্থির করা হয়েছিল যে 2022 পর্যন্ত বাঘের সংখ্যা বাড়াতে হবে বা দ্বিগুণ করা হবে, সেটা কি ভারত অ্যাচিভ করেছে? অ্যাচিভ করেছে। কারণ শুরুতে 2006 যখন শুরু হয়, তখন বাঘের সংখ্যা আসে 1411। আচ্ছা, 2010-এ এই প্রতিশ্রুতিবদ্ধ হয় আমাদের গ্লোবাল টাইগার ডের সূচনা করে। সেখান থেকে আজ যখন আমরা দেখছি, তা কিন্তু ডবলের বেশি ভারতবর্ষে। তাহলে মোটামুটি মানুষের মধ্যে যে সচেতনতা বেড়েছে, এটা আমরা বলতে পারি। সচেতনতাও বেড়েছে, সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের যথেষ্টভাবে কোঅপারেশন এই পার্টিকুলার কনজারভেশন ফ্রেমওয়ার্কটার প্রতি, গভর্নমেন্টের কোঅপারেশন এবং ইনস্টিটিউটগুলোর কোঅপারেশন এবং NGOদের কোঅপারেশনে এই জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে। চোরা শিকারের উৎপাত বেড়েছে, এগুলো কিভাবে, যে বাঘের চোরা শিকার যেটা হয়ে থাকে, বাঘ, হরিণ, যে সমস্ত বন্যপ্রাণী যারা রয়েছে, ওয়াইল্ড অ্যানিম্যাল যারা রয়েছে, তাদের একটা চোরা শিকারের বড় ভূমিকা রয়েছে এই সমস্ত জঙ্গলগুলোতে। সেগুলোর মোকাবিলার ক্ষেত্রে কি ব্যবস্থা করা হয়? দেখুন, জঙ্গল যখন রয়েছে সেখানে চোরা শিকারের বিভিন্ন রকম ভাগ থাকে। একটা ভাগ হচ্ছে জঙ্গলের পাশাপাশি যেসব মানুষরা থাকে তারা অনেকে বুশমিট হিসেবে ইউজ করে, মানে সেই মাংস তারা খায়। বাঘের ক্ষেত্রে বলছি না, আমি হরিণের ক্ষেত্রে বলছি বা গাউরের ক্ষেত্রে বলছি, নীলগাইয়ের ক্ষেত্রে বলছি। তো সেই সব মাংস তারা খায়, খরগোশও খায়, সজারু খায়। কিন্তু তারপরে একটা অংশ যেটা রুরাল এবং আরবান পপুলেশন মানুষের, তারাও কিন্তু এটা ডিম্যান্ড ক্রিয়েট করছে।
সেই ডিম্যান্ড ক্রিয়েট করার ফলে কিন্তু প্রে ডিপ্লিশনটা ঘটে, মানে বাঘের খাদ্য কমে যায়। আচ্ছা, এটা একটা চোরা শিকারের ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে চামড়া এবং হাড় পাচার করা, যেটা বাঘের ক্ষেত্রে হয়ে থাকে। চামড়া এবং হাড় পাচার করার এই ঘটনা খুব ভয়ঙ্করভাবে শুরু হয় 1980-র দশকে, কারণ হঠাৎ করে চায়না বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল হয়ে ওঠে এবং তারা যে বিত্তশালী হয়ে ওঠে বা প্রভাবশালী হয়ে ওঠে। ডাক্তার ঝালা এর সম্বন্ধে খুব ভালো উদাহরণ দিয়েছিলেন। ডাক্তার ঝালা বলছেন তাদের বিত্ত প্রদর্শনের একটা প্রথা হয়ে দাঁড়ায় বন্যপ্রাণীর মাংস খাওয়া এবং বন্যপ্রাণীর চামড়া পরিধান করে তাকে দেখানো, প্রদর্শন করা, শো অফ করা। তো এই ট্রেন্ডটা সাউথ ইস্ট এশিয়ার জঙ্গল প্রায় খালি করে দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে যখন সাউথ ইস্ট এশিয়ার জঙ্গল খালি হয়ে আসছে, তারা নজর দেয় ভারতবর্ষে। আচ্ছা, এবং ভারতবর্ষের জঙ্গলেও তখন বাঘের এই পোচিং ভয়ঙ্কর মাত্রায় দাঁড়ায়। তার একটা বড় উদাহরণ সারিস্কা, 2004-05 জঙ্গল খালি, বাঘ নেই। 2009 পান্না, জঙ্গল খালি, বাঘ নেই। তো এই চোরা শিকার একটা ভয়ঙ্কর ভূমিকা তাহলে নিয়েছে। শুধুমাত্র এই প্রভাবশালী বা নিজেকে বিত্তশালী দেখানোর জন্য এটাই চোরা যে শিকার যারা করে নাকি, তাদের মেন উদ্দেশ্য এটাই? চোরা শিকার যারা করছে তারা মেন উদ্দেশ্যটা না, তাদের উদ্দেশ্য হচ্ছে টাকাটা কামানো। হ্যাঁ, তাদের তো একটা টাকা কামানো রয়েছে, কিন্তু পেছনে এগুলো এর পেছনে যারা রয়েছেন তাদের এটাই মেন উদ্দেশ্য। তো আমাদের যে একটা ধারণা ছিল বা রয়েছে এখনো পর্যন্ত যে এগুলো থেকে বাঘের নখ বা এটা ওটা থেকে কোনো কিছু মূল্যবান সামগ্রী হতে পারে, সেই কারণেই হয়তো বেশি শো অফ। দেখুন, আপনারা যখন শো অফ করার জন্য চামড়া পড়ছেন, আপনি তো বাঘ নখও পড়ছেন, আচ্ছা, তাই না? এবং বাঘের হাড় মাংস আমরা দেখতে পাচ্ছি যে চায়নার অংশে তাকে খাওয়াও হচ্ছে এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে ইউজ করা হচ্ছে বাঘের হাড় গুঁড়ো করে। তো এই যে ঘটনাগুলো আছে, সামগ্রিকভাবে এটা চোরা শিকারির মাত্রাটাকে বাড়িয়ে দেয়। চোরা শিকারের যে সংখ্যা, যে পরিমাণে আমরা দেখতে চেয়েছি যে জঙ্গলে হবে না, তার থেকে অনেক বেশি করিয়ে দিয়েছে। তো এটা একটা ঘটনা। যেমন শিমলিপালে আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি ব্ল্যাক টাইগার, যেটা আমরা দেখতে পাই যে লিউসিস্টিক টাইগার, যার গায়ের রংটা কালচে হয়, সেই বাঘের চামড়াও পাওয়া গেছে। কারণ ওটা এখন রেয়ারেস্ট পার্ট আমাদের বাঘের পপুলেশনে, যে পপুলেশন বাঘের রয়েছে ইন্ডিয়াতে, একমাত্র কালো চামড়াওয়ালা বাঘ আমরা পাই শিমলিপালে, উড়িষ্যায়। এবং তারও সেই বাঘকেও চোরা শিকার করা হতো। মানে মানুষ নিজের স্বার্থে বা নিজেকে দেখনদারির জন্য এই সমস্ত যে বন্য প্রাণী বা জাতীয় পশু, তাদেরকে হত্যা করতেও পিছুপা হবে না। আসলে এ ব্যাপারে আমাদের আরো বোধহয় প্রচার প্রসার এবং সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে। অবশ্যই। আচ্ছা, বর্তমানে আমাদের দেশে হোক বা আমাদের রাজ্যে এর সংরক্ষণাগার কি পরিমাণ রয়েছে বা প্রকল্প, ব্যাঘ্র প্রকল্প যেগুলো রয়েছে? বর্তমানে আমাদের ভারতবর্ষে প্রায় 57টি টাইগার রিজার্ভ রয়েছে এবং প্রায় 83,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে আছে ভারতবর্ষে, এবং সেটা 18টি স্টেটে রয়েছে। বাহ, মানে আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে 2011-র হিসাব অনুযায়ী সেখানে দেখছি যে 31,761 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটা 43টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। মানে সেই পরিমাণটা বেশ প্রচুর সংখ্যা বেড়েছে সংখ্যায়। ধরুন আমাদের যখন শুরুর দিকে, মানে আমি বলছি 1973-এ যখন ব্যাঘ্র প্রকল্প শুরু হচ্ছে ম্যাডাম গান্ধীর হাত ধরে, সেই সময় থেকে শুরু হয়েছিল 9টা টাইগার রিজার্ভ দিয়ে। আচ্ছা, এবং তার জমির পরিসংখ্যান ছিল প্রায় 15 থেকে 18,000 স্কোয়ার কিলোমিটার। তো সেই 18,000 স্কোয়ার কিলোমিটার থেকে আজ 57টি টাইগার রিজার্ভ এবং 83,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া। তো সেটা অবশ্যই এটা একটা একদমই ঠিক বলেছেন। আচ্ছা, আমাদের যে সমস্ত মানুষজন যারা ব্যাঘ্র সংরক্ষণ বা এই যখন বাঘগুলো লোকালয়ে প্রবেশ করছে, তারপরে লোকের দ্বারা আক্রান্ত হচ্ছে বাঘটা, এই খুব সাম্প্রতিক যেটা আপনার কুলতলিতে হলো, যে গণেশ শ্যামল বলে যে মানুষটি আক্রান্ত হলো, একটা মাঠে গিয়ে বাঘ ঢুকে পড়েছিল এবং সেখান থেকে তাদেরকে রক্ষা করতে গিয়ে যে টাইগার রেস্কিউ টিমের একজন অন্যতম সদস্য গণেশ শ্যামল, সে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এখন একটু সুস্থ হয়েছে, তবে তার একটা চোখ হারিয়ে গেছে। তা এই যে সমস্ত মানুষগুলো বাঘের দ্বারা আক্রান্ত হচ্ছে, তাদের কি কোনো রকম একটা বিকল্প কিছু ব্যবস্থা, সরকারি হোক বা বেসরকারি হোক, কোনোভাবে কিছু ভাবা হয় তাদের জন্য? তাদের জন্য ভাবা হয় বলতে, প্রথম কথা তাদেরকে টিমে নিয়ে আসা হয়। টিমে তাদের নিয়ে এসে কাজ করানোর জন্য যখন বলা হয়, তাদের একটা অংশ থাকে ভলেন্টিয়ারিং, আর একটা অংশ থাকে সামান্য কিছু পয়সার এগেনস্টে তারা কাজ করেন। কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটে, বহু ক্ষেত্রে সামনাসামনি এই সাহায্য দেখানো যায়নি, কিন্তু সাহায্য করা হয়ে থাকে। তাই সেই মানুষদেরকে সাহায্য করা হয়ে থাকে এবং তারা যে আক্রান্ত হচ্ছেন তার জন্য তো তারা একটা পয়সা পানি, ঠিক আছে। তাছাড়াও তাদেরকে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তারা এগিয়ে এসে কিন্তু সাহায্য করে।
এরকম ঘটনা অন্য জায়গাতেও রয়েছে, শুধু সুন্দরবনের নয়। সুন্দরবন ছাড়াও বহু জায়গায় এমন ঘটেছে যেখানে ফরেস্ট স্টাফ মারা গেছে বাঘের আক্রমণে, হ্যাঁ, অথবা শ্রমিক কাজ করতে এসছে জঙ্গলে, মারা গেছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, তখন কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট বা ওয়েলফেয়ার অর্গানাইজেশন যারা, তারা তাদের সাহায্য করেছে। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন, যেটা যে মানুষটা যিনি আক্রান্ত হলেন তার তো একটা ব্যবস্থা হলো বা তিনি সাহায্য পাচ্ছেন, কিন্তু যে বন্য প্রাণীটি মানুষ দ্বারা আক্রান্ত হলো তাদেরকে কিভাবে সেখান থেকে উদ্ধার করে বা তার সেবা শুশ্রূষা সেটা বা কিভাবে আপনারা করেন? সেটা দুভাবে হয়। এক হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের নিজস্ব টিম যদি থাকে, ভেটেরিনারি টিম থাকে, তারা সেখানে পৌঁছে বাঘকে রেস্কিউ করেন, এবং তারপর যেটা করা হয়, কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে রেখে, যেখানে বাইরের মানুষ দেখতে যেতে পারবে না, মানে জু ফেসিলিটি বা রেস্কিউ ফেসিলিটি, সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন ফেসিলিটি এবং রেস্কিউ ফেসিলিটিও, সেখানে কিন্তু বাইরের মানুষকে সেই ধরনের বাঘকে দেখতে দেওয়া হয় না, যারা সবে জঙ্গল থেকে এসছে আচ্ছা। ট্রিটমেন্টের কারণে। তাদের সেখানে ট্রিটমেন্ট করা হয়, তাদের শারীরিক উন্নতি দেখা হয়। যদি দেখা হয় যে ফেরত যাওয়ার যোগ্য সেই বাঘ, তখন তাকে জঙ্গলে আবার ফেরত দেওয়া হয়। যদি দেখা যায় যে ফেরত দেওয়ার যোগ্য নয়, তাহলে সেই বাঘকে চিড়িয়াখানাতেই রেখে দেওয়া হয়। আমার চোখের সামনে দুটো ঘটনা, এক কাটানিয়া ঘাট দুদুয়া টাইগার রিজার্ভের পার্ট, সেখানে চিতাবাঘ ধরা পড়েছিল, সে 7টি মানুষকে আক্রমণ করেছিল, তার মধ্যে 3 জনকে সে হত্যা করে। আচ্ছা। সে চিতাবাঘ ধরা পড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু সুস্থ অবস্থায় ধরা পড়েছিল, কারণ কেজড হয়েছিল, মানে খাঁচায় ট্র্যাপ পাতা হয়েছিল। তাকে কিন্তু আমরা লখনৌ জুতে দিয়ে দিই। তারপরের ঘটনা হচ্ছে একটি বাচ্চা বাঘ, জঙ্গলি মানে ওয়াইল্ড বোরকে ধরার জন্য যে লেগ ট্র্যাপ পাতা হয়, এই লেগ ট্র্যাপের মতো আটকে যায়। আচ্ছা। যেহেতু বাচ্চা বাঘ ছিল, খুব বেশি হলে 6 মাস বয়স হবে, তো ওর থাবা ভেঙে যায়, থাবা ভেঙে আটকে ছিল। তো তখনও কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এনজিও টিম, মানে আমাদের টিম ছিল WTI, সেই টিম গিয়ে তাকে উদ্ধার করা হয়, কিন্তু সে কিন্তু ফেরত যাওয়ার যোগ্য ছিল না, কারণ তাকে যদি আমরা ছেড়ে দিতাম তাহলে সে জঙ্গলে বাঁচবার ক্ষমতা রাখতো না, তার ফলে তাকেও জুতে পাঠানো হয়। আচ্ছা। কিন্তু লখনৌর রহমান খেরা থেকে আমরা একটা বাঘকে উদ্ধার করেছিলাম, তাকে কিন্তু উইথ কলার আমরা জঙ্গলে ফেরত দিই, কারণ সে সুস্থ ছিল, এবং সে ওখানে প্রায় 2 বছর তার ট্রেস প্রপারলি পাওয়া গেছিল, বাহ, যে সে জঙ্গলে বহাল তবিয়েতে রয়েছে, মেল বাঘ ছিল, সে কিন্তু ফেরত যায়। তো এই ধরনের ঘটনা থাকে। আচ্ছা, এবার যে একটা পরিসংখ্যান কথা বলেন যে 3682, এই যে সংখ্যাটা আপনারা জানতে পারছেন কিভাবে? তাদের তো একটা শুমারি হয়, সেটা কোন সময় হয় বা কিভাবে হয়? এই শুমারি সাধারণত হয় হচ্ছে শীতকাল এবং গরমকালের মধ্যে, কারণ বর্ষাকালে জঙ্গলের মধ্যে ঢুকে সার্ভে করা খুবই মুশকিলের ব্যাপার। আচ্ছা। এবং তাছাড়াও বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক কারণ আছে যে জন্য বর্ষাকালকে আমরা বাদ দিই। তো মেন হয় এই ধরনের শুমারি হচ্ছে শীতকাল এবং গ্রীষ্মকালের সময় ধরে। এই বাঘের শুমারির জন্য যেটা ব্যবহার করা হয় সেটা একটু বলি। সেটা হচ্ছে, প্রথমে ছিল পাগমার্ক সেন্সাস। আচ্ছা। পাগমার্ক ধরে বার করা হতো বাঘের পায়ের ছাপ থেকে কটা বাঘ আছে গোনা হতো। কিন্তু তারপর দক্ষিণ ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী ডক্টর উল্লাস কারান, উনি এটার মধ্যে অনেক ফ্লস দেখান, ভুল দেখান, এবং সেটা প্রমাণিত ভুল। তার মধ্যে কিন্তু তিনি আবার পরীক্ষা নিরীক্ষাভাবে দেখান 1991 সালে উনি বাঘের জন্য ক্যামেরা ট্র্যাপ ব্যবহার করেন। আচ্ছা। তো ক্যামেরা ট্র্যাপে যেটা হয়, দুপাশে দুটো ক্যামেরা থাকে, মাঝখান দিয়ে বাঘ হাঁটে, এমনভাবে ক্যামেরা বসানো হয় দুপাশে দুটো ক্যামেরা থাকে, মাঝখান দিয়ে বাঘ হেঁটে যাবে। বাঘের তখন শরীরের পাশের অংশ, যেটাকে ফ্ল্যাঙ্ক বলে, সেই ফ্ল্যাঙ্কের ছবি উঠে আসে। সেই ফ্ল্যাঙ্কে দেখবেন স্ট্রাইপ গুলো দেখা যায়, বাঘের ধাড়ি যেটাকে আমরা বলি। সেই ধাড়ি যখন আমরা পরীক্ষা করি, তখন প্রত্যেকটা বাঘের এই স্ট্রাইপ কিন্তু আলাদা, ঠিক আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টের মতো। তো সেই ধাড়ি যখন আমরা তুলনা করি, তখন আমরা বাঘের সংখ্যা নির্ধারণ করতে পারি। তো এই পদ্ধতিটাকে পরে উনি রিসার্চ পেপার পাবলিশ করেন 95, এবং ধীরে ধীরে এটা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 2006 ডক্টর ঝালা এবং শ্রীকুমার কুরেশির হাত ধরে এই প্রোগ্রাম শুরু হয়, এবং জঙ্গলের বিভিন্ন অংশে, বিভিন্ন স্টেটের বিভিন্ন জঙ্গলের অংশে ক্যামেরা ট্র্যাপ বসানো শুরু হয় বাঘের গণনার জন্য। মানে বিশেষ করে যেখান থেকে বাঘগুলো যাতায়াত করে সেই রাস্তার জায়গাগুলো চিনে, সেই রাস্তাগুলোকে চিনে রাখা হয় সার্ভের মাধ্যমে। সেই সার্ভের মাধ্যমে চিনে রাখার পরে ঠিক ওইখানে ক্যামেরা বসানো থাকে যে এই রাস্তা দিয়ে বাঘ যাবে। সেখানে যখন আমরা পাচ্ছি যে বাঘের ছবি পাওয়া যাবে, সেরকম রাস্তায় ক্যামেরা বসানো থাকলো, তখন আমরা বাঘের ছবি পাই, এবং সেমভাবে লেপার্ডের ছবিও পাওয়া যায়, সেমভাবে আমরা হায়নার ছবিও পাই। বর্তমানে কি তাহলে কিছু এর পরিবর্তন হয়েছে, যে এখন ওই কলার ব্যান্ড বসানোর যে এটা রয়েছে? কলার ব্যান্ড বসানোর কারণ হচ্ছে বাঘের গতিবিধি দেখা। ধরুন আমরা যখন একটা জায়গা থেকে বাঘ রেস্কিউ করে আনলাম, বাঘটা সামান্য কিছু জায়গায় হয়তো কনফ্লিক্ট তৈরি করেছিল,
কিন্তু বাঘটা এমনও কিছু কনফ্লিক্ট করেননি যে সেখানে কোনো রকম দুর্ঘটনা করতে পারে বা তার প্রবাবিলিটি আছে, তখন বাঘকে একটা চান্স দেওয়া হয়, ঠিক আছে? তো সেই সময় বাঘকে আমরা কলার পরিয়ে জঙ্গলে ছেড়ে দিই তার গতিবিধি দেখার জন্য, যে ন্যাচারালি সে আবার জঙ্গল মানিয়ে নিতে পারছে নাকি সে আবার লোকালয়ে ঢোকবার চেষ্টা করছে। তো প্রধান কারণ কলার পরানোর কিন্তু সেটাই, যেমন আমরা হাতিতেও পড়াই। আচ্ছা, খুব সাম্প্রতিক এরকম আবার একটা খবরের কথা বলি, যেখানে একটি বাঘ সে প্রায় আপনার বাংলাদেশ সীমান্ত থেকে পর্যন্ত আমাদের ভারতবর্ষের সীমান্তে এরকম নদী জঙ্গল টপকে টপকে চলে এসেছে। এরা এত পরিমাণে ভ্রমণ করে বা স্ট্রাগল করে এর জীবদ্দশায় বাঘের যে এই ঘোরবার যে ধারণা, মানে বাঘ বেরিয়ে যায় এবং বাঘ যেটাকে বলবো আমরা এক্সপ্লোর করতে চায়, তো এটা ক্যাট ফ্যামিলিরই স্বভাব, এরা এক্সপ্লোরেটরি হয়। মানে আমি বাইরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবো যে আমি রিসোর্স কোথায় পাচ্ছি। আচ্ছা, তো আমি যেখানে রিসোর্স পাবো সেখানে আবার আমি কিছুদিন থাকবো, বা সেখানে আমি আবার নতুন হোম রেঞ্জ তৈরি করতে পারি। তো তার ফলে বাঘের কাছে দেখুন, এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে জঙ্গলটা, আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আছে, বাঘের তো বাউন্ডারি নেই। সেই তো তার ফলে সে কিন্তু এক্সপ্লোর করার জন্য বেরিয়ে যেতেই পারে, এটা খুব স্বাভাবিক ঘটনা। এবং এরা তো মানে দুর্গম সমুদ্র নদীও অনায়াসে সাঁতরে পায়। নদী তো পার হয়, মানে সুন্দরবনে এরকম আছে 5 কিলোমিটার 6 কিলোমিটার নদী পার করে বাঘ পৌঁছে গেছে। আচ্ছা, এই নদী প্রসঙ্গ এবং বাঘের প্রসঙ্গ যখন এলো, একটা খুব দৃশ্য চোখে পড়ছে যে সুন্দরবনের বিভিন্ন যে সমস্ত খাড়ি জঙ্গল যেখানে রয়েছে, বা বলা ভালো পর্যটকদের কাছে প্রিয় যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানে এই যে পর্যটকদের আনাগোনা, এবং বিশেষ করে যখন বাঘগুলো নদী পার হচ্ছে সেই সময় কোনো পর্যটকদের বোট তাদের ধারে গিয়ে তাদেরকে উত্ত্যক্ত করা, বা এটা কতটা পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকর, বিশেষ করে সেই বন্য আছে। বন্যপ্রাণীদের জন্য এই ধরনের ব্যবহার অবশ্যই ক্ষতিকর। ট্যুরিজম হবে না সেটা আমরা বলতে পারি না, কারণ সেটা একটা রোজগারের জায়গা। কমিউনিটিকে বাঁচাতে গেলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার। তো সাস্টেনেবিলিটির জন্য ট্যুরিজম অবশ্যই দরকার, কিন্তু সচেতনতা দরকার যে সেটা রেসপন্সিবল ট্যুরিজম হবে। সাস্টেনেবল এবং রেসপন্সিবল ট্যুরিজম। রেসপন্সিবল ট্যুরিজম কিরকম? যে আমি জন্তু দেখবো, আমি জানোয়ার দেখবো, কিন্তু আমি তাকে ডিস্টার্ব করব না, তাকে কোণঠাসা করব না। তো এই ট্রেনটা চালনা করার জন্য অনেকাংশে ফরেস্ট ডিপার্টমেন্টকেও এগিয়ে আসতে হবে, এবং যে ধরনের অর্গানাইজেশন ট্যুরিজম বডিকে নিয়ে কাজ করে তাদেরকে এগিয়ে এসে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া দ্বিতীয় উপায় নেই। একদম, মানুষের মধ্যে যদি না আমরা সচেতনতা বাড়াতে পারি, তাহলে বোধহয় এই সমস্ত বন্য প্রাণীগুলো, এবং কখনো কখনো হিতে বিপরীত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ট্যুরিস্টদের বোটেও আক্রমণ করে ফেলছে, কিন্তু এরা কিন্তু সচরাচর বোটে অ্যাটাক করে না। না, বোটেও অ্যাটাক করে না। এবং যেখানে জঙ্গল সাফারি হয় দেখুন, বা মধ্যপ্রদেশ বলুন, করবেট বলুন, বান্ডিপুর বলুন, নাগারহোল বলুন, সেখানে কিন্তু কখনো এরা গাড়িকে অ্যাটাক করে না। কিন্তু দীর্ঘদিন ধরে যদি তাকে গাড়ি দিয়ে প্রেস করা হয়, গাড়ি দিয়ে আটকে দেওয়া হয়, এখন তো এটা হামেশাই দেখা যায়, জঙ্গল সাফারির নাম করে এই যে তাদের এরিয়াতে মানুষজন ঢুকে যাচ্ছে, এটা তো তাদের ক্ষেত্রে একটা বিপজ্জনক বা তাদের একটা অস্বস্তির কারণ। সেই জন্য শিমলিপাড়ের একটা খুবই ভালো স্পট মেঘাসানি বন্ধ করে দেওয়া হয়েছে। মেঘাসানিতে বাঘের সংখ্যা বৃদ্ধির পরে মেঘাসানির মতো জায়গাকে ব্লক করে দেওয়া হয়েছে, সেখানে কোনো ট্যুরিজম হবে না। এবং প্রত্যেকটা জঙ্গলেই আসলে ট্যুরিজম জোন আলাদা থাকে। আচ্ছা, যেখানে ট্যুরিজম চলে, এবং বাদবাকি জোন কিন্তু খালি, সেখানে বাঘ থাকে। কিন্তু ট্যুরিজম জোনেও বাঘ আছে, তার ফলে সেই জোনটাকেও ইনক্লুড করা হয়। কিন্তু একটা রেসপন্সিবল ট্যুরিজম থাকা উচিত বা হওয়া উচিত, যেখানে এই ধরনের প্রাণীকে ডিস্টার্ব না করা হয়। কারণ এরকম বন্য প্রাণীকে রেসপেক্ট দেওয়াটা আমাদের কাজ, সেটা আমাদের করা উচিত। এবং স্বাভাবিক যে আপনারা শুরুতেই যেমন কৃষ্ণবাবু বললেন যে যদি আমরা বাঘকে রক্ষা করতে পারি, তাহলে এক অংশে কিন্তু আমরা আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে পারছি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা কৃষ্ণবাবু আপনার কাছে একেবারে সবশেষে একটু জানতে চাইবো যে সাধারণ যে সমস্ত মানুষজন, যারা পর্যটক থেকে শুরু করে যারা জঙ্গল এরিয়াতে বসবাস যারা করছেন, সেই সমস্ত মানুষদের একটা যে ভয় রয়েছে জঙ্গল রাজকে নিয়ে, তাদের থেকে কিভাবে নিস্তার পাবো। এবং আমি ব্যক্তিগতভাবে সুন্দরবনে প্রত্যন্ত প্রান্তে যখন যাই, এবং এই টাইগার রেস্কিউ টিমের সঙ্গেও কাজ করেছি, দেখেছি তাদের, এবং সেই সমস্ত মানুষজন যারা ওই সমস্ত এরিয়াতে থাকেন, তারা বলেছে যে আমাদের এখানে বাস করা খুব দায় হয়েছে, আমাদের উঠোনে বাঘ চলে আসছে, আমাদের বাড়ির রাস্তায় হাঁটছে। সেই সমস্ত মানুষদের কি আশ্বাস বাণী দেবেন যে তাদের বাঘকে ভয় না পেয়ে যদি বন্ধু ভাবা যায়? এরকম কি সম্ভব আদৌ? মানুষ কি বাঘের বন্ধু হতে পারে, বা বাঘ কি মানুষের বন্ধু হতে পারে? যদি সরাসরি বলতে বলেন তাহলে এটা বলা যায় যে বাঘ লার্জ প্রিডেটর। বাঘ যেহেতু একটা বড় মাংসাশী প্রাণী, তাকে সরাসরি বন্ধু ভাবা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং যে মানুষগুলো এই কথাগুলো বলছেন তাদের ভয়ও অমূলক নয়। এর জন্য যেটা দরকার, সুন্দরবনের বহুলাংশে, যেমন মইপিঠেই আপনি বলছেন,
মইপিঠে বলুন, গুড়গুড়িয়া বলুন, এই জায়গাতে যেখানে গ্রামবাসীরা বাস করছেন সেখানে আলোর অভাব আছে, সেখানে নেট ফেন্সিং স্ট্রং করার অভাব আছে। তো সেই দিকে যদি আমরা তাকাই, বাঘের গতিবিধি আমরা কমিয়ে আনতে পারি এবং মানুষের মনে আশ্বাস জাগাতে পারি, যখন বাঘের দেখা মিলবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যবস্থা নেব এবং বাঘকে লোকালয় থেকে তুলে জঙ্গলে ফেরত দেবো। আমার মতে এটা হচ্ছে সবচেয়ে উচিত পথ। এবং কিন্তু তাদের মধ্যে কখনো কখনো তো নেট ফেন্সিং টোপকেও তো চলে আসছে, কিন্তু এবার সেখানে যখন গিয়ে দেখবেন সেখানে লাইট জ্বলছে না, অন্ধকার রয়েছে। তো সেই জায়গা দেখুন, আমি এটা বলছি না যে কিছু হচ্ছে না, হচ্ছে, কিন্তু আমরা মনে হয় আরেকটু প্রোঅ্যাক্টিভ হলে কাজগুলো আরো ভালো হয়। ঠিক। এবং তাদের সচেতন করে যদি আমরা ওই দিকে নিয়ে যেতে পারি যে মানুষ সেইভাবে ভাবতে পারে, তাহলে কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলো কমে আসবে। একদম। আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে। আজকে আমরা খুব একটা মনোজ্ঞ আলোচনা করছিলাম যে জাতীয় ব্যাঘ্র দিবসে আমাদের জাতীয় পশুকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, এবং আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের হাতে তুলে নিতে হবে। পর্যটন থাকবে, তবে যেটা কৃষ্ণেন্দুবাবু খুব সুন্দরভাবে বললেন যে রেসপন্সিবল ট্যুরিজম যেটা, সেটা যদি হতে পারে তাহলে বাঘ বাঁচলে জীব বৈচিত্র্য বাঁচবে,